বেশ বড় কিছুই ঘটতে পারত, কিন্তু অল্পের উপর দিয়েই গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে মঙ্গলবার। আজকে কিন্তু আর গতকাল যেমন স্কুলে গেছিলাম তেমনভাবে যাব না, 10টার সময় বেরোবো না, 9:30তেই বেরোবো। আজকে একটা খুব ঝামেলার কাজ আছে, আজকে আমাকে সব গুছিয়ে নিয়ে যেতে হবে। ঝনকের দুরকম ইউনিফর্ম, কালকে স্কুলের ইউনিফর্ম পরে গেছিলো সেটা নিতে হবে, সেদিনকে 15ই আগস্টের দিন পিটি ড্রেসটা পরেছিল সেটাও নিতে হবে, জুতো দুজোড়া সেগুলো পরে আছে সেগুলো গোছাতে হবে, সব গুছিয়ে নিয়ে যেতে হবে। তাই জন্য আজকে খুব ঝামেলা মনে হচ্ছে, এখন এগুলো গোছাবো। আর গতকাল রাত্রিবেলা ওইসব খেয়ে এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ আছি, কিচ্ছু হয়নি আমাদের, একেবারে ফুললি ঠিকঠাক। আর তোমাদের একটা কথা বলি, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে রোজনামচা বলে, সেই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করেছি। ফেসবুকে যা যা ভিডিও তোমরা দেখতে পাও ওখানেও দেখতে পাবে, তাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে আমার বেশ ভালো লাগবে। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। ঘুম থেকে ওঠার পর যে যে কাজগুলো করার কথা ভাবি, যতক্ষণ না সেই কাজগুলো আমি করে উঠতে পারি ততক্ষণ আমার ভেতরে একটা অস্থিরতা কাজ করতে থাকে। তাই কাজগুলো যতক্ষণ না শেষ করব ততক্ষণ আমি একেবারে দৌড়তেই থাকব। গতকাল ঝনকের দিয়া বাড়িতে ছিল না, তাই জন্য ঝনক কালকে আর দিয়ার বাড়িতে যায়ইনি। আজকে আবার দিয়া চলে এসেছে বাড়িতে, তাই আজকে তো যেতেই হবে, দিয়ার আদর খেতে হবে না। কতগুলো দিন দিয়ার সাথে দেখা হয় না বলে কথা। ঝনকের জীবনের অন্যতম প্রিয় মানুষ হলো ওর দিয়া। বাবা মা তো আছেই, কিন্তু বলতে পারো বাবা মার আগেই দিয়ার স্থান। কেননা দিয়ার কাছে তো খুব একটা বকা বা মার খায় না, শুধু পায় দিয়ার কাছ থেকে আহ্লাদ আর আহ্লাদ, আর কখনো কখনো গিফট। ওই জন্য দিয়া ওর কাছে এত প্রিয়, আর দিয়া ওকে খুব ভালোবাসে প্রচণ্ড। শনি রবিবার যখন আমাদের ছুটি থাকে তখন তো ঝনককে আর বাড়িতে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, মানে ওর দিয়ার কাছে, ওই জন্য যাই না। যেদিন সোমবার স্কুল খোলে সেদিন যখন দিয়ার সাথে দেখা হয়, গিয়া আগে ঝাঁপিয়ে পড়ে আদর খেয়ে নেয় বা আদর করে দেয়। আজকে তো 3 দিন পরে দেখা হওয়ার কথা, কেননা গতকাল সোমবার ছিল, গতকালও তো ঝনকের দিয়ার সাথে দেখা হয়নি, তাই জন্য আজকে আর আদরের শেষ থাকবে না জানি। প্রত্যেকটা দিদা দাদুর কাছেই তার ছেলে মেয়ের থেকে নাতি নাতনির আদরটা অনেক গুণ বেশি থাকে। আমি তো নিজের চোখেই সেটা দেখতে পাচ্ছি। আসলে ঝনকের সাথে দিয়ার বন্ডিংটা ভালো হবে না কেন? ও যেদিনকে হয়েছে, মানে নার্সিংহোমে, দিয়ার কোলে ও প্রথমে উঠেছে, মায়ের কোলে পরে প্রায় 4টে মাস টানা দিয়ার সাথে একভাবে কাটিয়েছে। ওই জন্যই তো এত চিনে গেছে। আর তখন না করোনা ছিল, ওই জন্য আমার স্কুলও খুব একটা ছিল না, ওই অনলাইন ক্লাস হতো, মাও তাই করতো অনলাইন ক্লাস। তাই সারাদিনের পুরো টাইমটাই ঝনককে মা দিতে পেরেছে, ওই জন্যই ঝনক দিয়াকে আরও বেশি চিনেছে। দেখাই যাক না, 3 দিন বাদে দিয়ার নাতির দেখা হওয়ার পরে আদরের আদান প্রদানটা কোন লেভেলে পৌঁছয়। তোমাদের সাথে কথা বলতে বলতে ঝনকের স্কুল ইউনিফর্মগুলো ঢোকানো হয়ে গেল। রাকেশ যখন বেরোয় তখন টুকটাক ওকে জিনিসপত্র আনতে দিতেই থাকি। এই যে গতকাল যেমন আনিয়েছি কয়েকটা বিস্কিটের প্যাকেট, একটা সার্ফের প্যাকেট, একটু মুসুর ডাল, আর তার সাথে আমার অস্ত্র, কি বলো তো, সেই লক্ষণ রেখার চক। আজকে ব্যবস্থা নিতেই হবে বেটাদের। রান্নাঘরের সব তাকে আমি পরিষ্কার করেছিলাম পিঁপড়ের জ্বালায়, তোদেরকে দেখিয়েওছিলাম, কিন্তু এই পিঁপড়ের জ্বালায় আমি এতটাই মানে অস্থির হয়ে গেছি সেদিনকে। ওখানে কি একটা নিতে উঠেছিলাম, আমি ওপরে উঠে দেখছি মানে পিঁপড়েগুলো পুরো লাইন দিয়ে পুরো মানে মালার মতো হয়ে যাচ্ছে। আর বিস্কুটের প্যাকেট ফুটো করে বিস্কুট পুরো নেতিয়ে দিয়েছে, প্যাকেটটা ধরে ফেলে দিলাম। তারপরে বাধ্য হয়ে দেখো ছাতুর প্যাকেট, বিস্কুটের প্যাকেট যেগুলো বাকি ছিল সেগুলো সব এখানে রেখেছি। এমনকি নুনের প্যাকেটের মধ্যেও পর্যন্ত পিঁপড়ে হয়ে যাচ্ছে। এখন কতটা জায়গায় আমি লক্ষণ রেখা দেবো কে জানে, দেখি কতটা দিতে পারি। মানে কোনো কিচ্ছু আমি ওই উপরে রাখতেই পারছি না, এত পিঁপড়ে। গতকাল তো বললামই তোমাদেরকে, এখানে ঝুড়ি চাপা দিয়ে খাবার রেখে গেছিলাম, ঝুড়িতে একটু ফুটো ছিল, সেই খাবারের মধ্যে পিঁপড়ে হয়ে গেছে। মিষ্টি খাবার কোনো দরকার হচ্ছে না, নোনতা খাবারের মধ্যেই ওরা হয়ে যাচ্ছে, মানে এত মানে জ্বালাচ্ছে পিঁপড়েগুলো। ওপরে উঠলাম, চক দিয়ে আঁকিবুকি কাটলাম, আর তার মাঝখানে সব জিনিসগুলোকে রেখে দিলাম যেইগুলো বেটারা ফুটো করতে পারে সেইগুলোকে। টানা 2 মাস চারিদিকে একেবারে বৃষ্টিতে হাহাকার করলো, আর এখন না ওয়েদারটা বেশ ভালো হয়েছে। আষাঢ় আর শ্রাবণ মাস প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যেই ভাদ্র মাসটা পড়লো দেখছি না ওয়েদারটা বেশ ভালো। এখনের ওয়েদারটা পুরো বর্ষাকালের মতো, এই বৃষ্টি এই রোদ। সকালবেলা দেখলাম রোদ ঘুম থেকে উঠে, আর যখন কাজকর্ম করছিলাম পূর্ব দিকের জানলা দিয়ে এত সুন্দর ঠান্ডা হাওয়া ছেড়েছিল, মনে হচ্ছিল একটু বাইরে গিয়ে দাঁড়িয়ে দুদণ্ড দেখি চারিদিকটা, মানে উপভোগ করি। এখনের ওয়েদার যেমনই হোক না কেন, ঠাকুরের কাছে শুধু একটা জিনিসই চাই, পুজোর কটা দিন যেন ওয়েদারটা বেশ ভালো থাকে। সবাই সারা বছর ধরে ওয়েট করে থাকে ওই 4টে দিনের জন্য। কত রকম প্রস্তুতি, কত রকম প্ল্যানিং, জামা কাপড় কেনা, সব কিছু একেবারে মাটি হয়ে যাবে। প্রত্যেকটা বাড়ির ছেলেরাই কি একই রকম হয় না? আমার বাড়িতেই এইরকম গো। ঘর গুছিয়ে রাখা তো বাদই দাও, আর ঘর গোছানোটা দেখতেও পারে না। আমি যদি একটু গুছিয়ে রাখি
সেইটাও তো ওর মোটেই সহ্য হবে না। দেখো না, কালকে অফিস থেকে ফেরার পর এখানে বসে রেস্ট নিচ্ছিল, কি অবস্থা করেছে। বাড়িতে ঢুকেই যদি কেউ দেখে ঘর এরকম অগোছালো, তাহলেই বুঝতে পারে মানুষগুলো কেমন বাড়ির। আমি তাই জন্য চেষ্টা করি যখনই পারি ঘরগুলো একটু গুছিয়ে রাখার। আর মাঝে মধ্যে ঘরদোর একটু গুছিয়ে নিলে তাহলে আর চাপটা অতটা পড়ে না, মানে একদিনে পুরো চাপটা পড়ে না। আমি যখন পারি তখনই একটু ঘরগুলো, ফার্নিচারগুলো পারলে ঝেড়ে দিই। তাই জন্য একদিনে ওই সব কিছু ঝাড়তে হবে, সব পরিষ্কার করতে হবে, সেই চাপটা আমার পড়ে না। কি তোমাদের বাড়িতেও কি এরকম দায়িত্ব নিয়ে ঘর নোংরা করার, মানে ঘর অপরিষ্কার করার লোক আছে? কাজ তো করছি ঠিকই, কিন্তু মনটা আমার পড়ে আছে আজকে বাইরের ওয়েদারটার জন্য। কি আর করব বলো, ঘরের মধ্যে না সকালবেলা একেবারে মনে হয় দমটা আটকে আসছে। একটু মনে হচ্ছিল যেন ছাদ থেকে ঘুরে আসি। কোনো ইচ্ছে যেহেতু অপূর্ণ রাখতে নেই, তাই জন্য যেমন ভাবা তেমন কাজ, হাতের কাজগুলো সারলাম, সেরেই চললাম ছাদে। আজকের ওয়েদারটা এত ভালো লাগছে, ছাদে একটু না এসে পারলাম না। দেখলাম কাজকর্ম একটু তাড়াতাড়ি হয়ে গেছে সারা, তো ছাদে এলাম। কি হাওয়া ছেড়েছে সুন্দর। আমরা তো সবাই জানি ভাদ্র আর আশ্বিন মিলিয়েই শরৎকাল। আকাশটা আজকে সত্যি সত্যি শরৎকালের মতোই লাগছিল। কোনো জায়গায় কালো মেঘ থাকলেও কোনো কোনো জায়গা একেবারে নীল, আর তার মাঝখানে পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। কি ভালো লাগছে না? যদিও খোলা ছাদ না, তবুও ছাদে এসে আজকে একেবারে মন ভরে নিঃশ্বাস নিলাম। তবে শুধু মন ভরে নিঃশ্বাস নিলেই কি হবে? যেটুকু কাজ ছিল সেটুকুও করে নিলাম। ছাদে দেখলাম এই কটা জামা কাপড়ই মেলা ছিল, তুলে নিই তাড়াতাড়ি করে। যখন ছোট ছিলাম তখন ছুটির দিনে মা আমাকে, আমার বোনকে, আমার দিদিকে সবাইকে নিয়ে যেত মামা বাড়ি। আর মামা বাড়িতে যাওয়ার সময় রাস্তাগুলো এত ভালো লাগতো, এখনও মনে আছে। আর যখন যেতাম, গিয়ে পৌঁছতাম, তখন তো অত বাড়িঘর হয়নি চারিদিকেই ধান ক্ষেত, মাঠ এসব ছিল। পাখি ডাকতো সকালবেলা, তারপরে বেশ বক দেখা যেত, খুব ভালো লাগে। আজকে ছাদে এসে ওই সব ব্যাপারগুলোকে খুব মিস করছি। চারিদিকে পাখি ডাকছে, সেই শব্দগুলো শুনে আমার সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। তো ভালো লাগছে না আজকে সকালবেলাটা? দারুণ লাগছে। শোনো, কান পাতলে তোমরাও শুনতে পাবে সেই পাখির ডাক। টিভি দেখতে দেখতে খাচ্ছে। ধরো ধরো, আমার চার্জার, আমার জিনিস সব নিয়ে নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে রেখে দেবে। যখন খোঁজার সময় তখন পাবো না। সকাল থেকে চার্জারটা সারা বাড়ি খুঁজেছি, খুঁজে পাইনি। ফোনে চার্জে বসাতে পারিনি। এখন দেখছি উনি অফিসে নিয়ে গেছেন আমার চার্জারটা। চার্জার, তোমার বাথরুম, তোমার সব আলাদা আলাদা। বড় টাকা অন্য লোকের, সব আমার আমার করে বেড়াচ্ছ সারাক্ষণ। সত্যি সত্যি তো আমার চার্জারটা। তো তোমার ফোনে চার্জার আমি নেই। আমার আর করো না, বুঝতে কেন আর পারো না, তোমার যেটা সেটা আমারও। ঝনক কেন চুপ করতে বলবে না বলো তো? এইরকম আজে বাজে গান যদি কানের সামনে কেউ করে, তাহলে তো চুপ করতে বলবেই। আর ছেলের ধ্যাতানি খেয়ে বাবা থেমেও গেল, দেখলে? এবারে দেখা যাক 3 দিন পরে দিয়ার সাথে দেখা হওয়ার পর ঝনকের রিয়াকশন। কতদিন পর দেখলাম। আমাকে দাও। কতদিন পর দেখলাম ঝনক বড়টাকে। দেখো কাণ্ড, মাত্র 3টে দিন মাঝখানে গ্যাপ গেছে, কতদিন পর নাকি দেখলো। কি বলবে বলো এবার? গরম রসগোল্লা বা মাখা সন্দেশ বা খুব টেস্টি কালাকাঁদ এইসব ওর রোচে না। তবে দিয়া যখন পুজো করবে বা সন্ধে দেবে, তখন দিয়ার কাছে এসে বসবে আর রোজ একটা করে নকুলদানা খাবে। কি যে ভালো লাগে ওই জানে। কথা শুনলে বলে আসবো না 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 না, সবাই মরে তো আসে ওই কুচিকে হাসে। রামগুরুর ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে আসবো না 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 না। এক্ষুনি স্কুলে যেতে হবে, টাইম নেই হাতে একদম, কিন্তু টকিং টমকে নিয়ে সে এখন বসেছে গলা সাধতে। সদাই মরে তো আসে ওই বুঝিকে হাসে, এক চোখে তাই মিটি মিটিয়ে তাকায় আসে পাবে। মরে তো আসে ওই বুঝিকে হাসে, এক চোখে তাই মিটি মিটিয়ে তাকায় আসে পাবে। কি শুরু করেছে দেখো, আজকে স্কুলে যাওয়ার আগে এই করে গেছে একভাবে, যতক্ষণ না ওকে স্কুলে নিয়ে গেছি আমি। তোমাদেরকে তো আজকে সকালেই বললাম, দিয়ার কাছে আজকে আদর খাওয়ার আর কোনো শেষ থাকবে না। স্কুল থেকে ফিরেই
সোজা আজকে বসেছে দিয়ার কোলে চেপে। আর ওই যে দেখছো হাতে একটা খেলনা টেডি বিয়ার, সেইটা দিয়ার কাছ থেকে গিফট হিসেবে পেয়ে খুব মজা পেয়েছে। আর কেমন আদর করছে দেখো না। আমি নোংরা জলে পড়ে গেছি। কখন? ওই এখন লাগেনি তো? স্কুল থেকে এসে পড়ে গেছি নোংরা জলে। স্কুল থেকে এসে নোংরা জলে কোথায় পড়েছি? এখানে পড়েছে? না না এখানে না না, নোংরা জলে ধপাস হয়ে পড়ে গেছি। কি করে পড়েছো? বাবা অফিস থেকে ফেরার পরেই সারাদিনের মধ্যে ওর যেটা মনে হয় ব্রেকিং নিউজ সেইটাই বাবার সাথে আগে শেয়ার করে। দেখছো আজকেও শেয়ার করতে লেগে পড়েছে। সত্যি আজকেও জলের মধ্যে পড়ে গেছিল। পায়ের অপারেশন হচ্ছে আমার এখন। পায়ের মধ্যে কি ঢুকেছে, ঝনক সর লাগছে, কি লাগছে গো, পায়ের অপারেশন চলছে। কিচ্ছু অপারেশন শুরু হয়নি, সেপ্টিপিনটা আসবে তারপর। সকালে যখন ঝনককে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তখনই বুঝতে পারছিলাম হাঁটতে একটু প্রবলেম হচ্ছে, কি যেন ফুটছে পায়ের মধ্যে। তখন অতটা পাত্তা দিইনি, ভেবেছি একটু পায়ের ছাল উঠে গেছে। কিন্তু পরে দেখতে পেলাম পায়ের থেকে হালকা কালো মতো ছোট্ট একটা কি যেন বেরিয়ে আছে। বুঝতে পারলাম যে কাটা টাইপের কিছু ফুটেছে। ব্যাস ব্যথা শুরু হলো। আর রাকেশ যেই অফিস থেকে ফিরলো সাথে সাথেই ওকে দিলাম অপারেশন করতে। আর ঝনক সে দেখে কি ভয়টাই না পাচ্ছে। যেই দেখছে সেফটিপিন নিয়ে এসেছে বাবা, ও বাবাকে বকা শুরু করলো। তবে আমার কিন্তু রাকেশের ওপর ফুল দমে ভরসা ছিল। আমি জানতাম ও বের করে দিতে পারবে, আর পারলো। আমি রেগে আছি বাবা, আমি মায়ের উপকার করছি বাবা। বেরিয়েছে না, একদম ইয়েতেই রয়েছে, বেরিয়ে যাবে। আমি বাবার উপর রেগে আছি। বাবা আমাকে হেল্প করে দিচ্ছে ঝনক, বুঝেছো? শুনলে ছেলের কথা, বাবার উপর নাকি খুব রেগে গেছে। ও ভেবেছে বাবা আমাকে ইঞ্জেকশন দিচ্ছে। কি আর বলবো তোমাদের। শেষমেশ রাকেশ হলো সাকসেসফুল। অপারেশন সাকসেসফুল। একটা কাটা ঢুকেছিল, সেই কাটাটা এতটাই ছোট, মানে আমি তো দেখতে পাচ্ছিলাম না। ও দেখেছে এইটুকু সেফটিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করা গেল। সকাল থেকে যখন ঝনককে স্কুলে দিতে যাচ্ছি তখন থেকে দেখছি পায়ের মধ্যে কেমন কটকট কটকট করছে। আমি দেখছি ছাল উঠে গেছে। তারপরে দেখছি টাচ করলে ব্যথা হচ্ছে, তখন বুঝতে পারছি ছাল ওঠেনি, কিছু ঢুকে। এই যে আমার ডক্টর আর ভট্টাচার্য, সে আমার অপারেশনটা সাকসেসফুল করেছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, সেফটিপিন দিয়ে খুঁচিয়ে কাটা বার করা তারপরে অজস্র করেছে। শোনো, এই অপারেশনটা তো একটা একেবারেই মানে নগণ্য। আসল যে অপারেশনটা আমার করেছিল ঝনক হওয়ার আগে, হ্যাঁ গলায় আমার একটা কাটা ঢুকেছিল। সেই গল্পটা বাবারে বাবা 2019 সালের ঘটনাটা আমি বলি, শোনো কি হয়েছিল। তখন ও একটা মাছের কাটা, কি মোরলা মাছ না খলসে মাছ বোধ না, খলসে মাছের একটা কাটা, এরকম 1 কর সাইজের একটা কাটা। সেটার একটা সাইড মোটা আর একটা সাইড সরু, যেগুলো অনেক সময় দাঁতে ফুটে যায় বা মাড়িতে ফুটে, এরকম টাইপের একটা, মানে ভয়ানক সাইজের। এতটাই সরু, মানে একদম পুরো মনে হচ্ছে পুরো তলোয়ারের মতো, আলপিনের মতন একদম ওই রকম। এইবার কি হয়েছে, ওর ওটা গলার মধ্যে বিঁধে আছে। এবার বিঁধে আছে তো সবাই প্রথমে এটা করে, শুকনো ভাত খাও, এটা ওটা খাও, ইত্যাদি ইত্যাদি সব সাজেশন দিয়েছে, সে সমস্ত করেছে। তারপরে দেখা গেল ওর কিছুতেই কিছু হচ্ছে না। 2 দিন কেটে গেছে, ও সমানে কিছু খেতে গেলেই পারছি না, এইসব করছে। এবার ডাক্তারের কাছে নিয়ে যাবো, ডাক্তারের কাছে যেতে চাইছে না। এবার আমি তারপরে ঠিক করলাম যে না, আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবোই। তার আগে একবার বললাম তুমি সৌদিকে আমি একবার দেখি একটু ব্যাপারটা কি। তো এবার ভালো করে শুলো। আমি অনেক চেষ্টা করে গলাটা, মানে জিভের ইয়েটা সাইড দিয়ে ইয়ে করে, হ্যাঁ অনেক চেষ্টা করে দেখলাম, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার ওর তখন ওই মেকআপের একটা, মানে সেই হয় না, মানে ভ্রুর যে ব্রাশ হয় সেরকম বোধহয় কিছু একটা ছিল। আর তার ডান্ডিটা এরকম লম্বা, সরু একদম পুরো সেলুলয়েডের, মানে নরম বেশ, ঠিক আছে, রাবার টাইপের আর কি খানিকটা, কিন্তু হার্ড, অতটা শক্ত না। তো এইবার আমি ওটা দিয়ে আস্তে 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 করে টেনে গলার ভেতরে একদম, যতবার করতে ততবার বমি উঠে আসছে, কিছুতেই পারছে না ও সহ্য করতে ওটা। তারপরেও আমি ইয়ে করে এরকম করে যেই টেনে নিয়ে এসছি, ওটা দিয়ে টেনে আনার পরে তারপরে জিভের উপরে এসে পড়েছে। মানে ওটা যত ভাত খাচ্ছে বা কিছু করছে, ও তত মানে এই দিকে যদি টানা যেত ইজিলি বেরিয়ে যেত, কিন্তু যেই এদিকে খাচ্ছে অমনি আরো ভেতরের দিকে এরকম করে আরো বেশি টাইট হয়ে বিঁধে যাচ্ছে। পজিশনটা এমন হয়েছে, মানে এই দিকে যদি কোনো রকমে ও একটু প্রথম থেকেই কাশতো বা একটু বমি করে ফেলতো, তাহলে কিন্তু ওটা ইজিলি বেরিয়ে যেত। মানে এইটা বাইরের দিক, এটা ভেতরের দিক, মুখের যত খাচ্ছে তত ভেতরের দিকে আরো বিঁধছে। আর বাইরের দিকে একবার টানলেই আস্তে করে, মানে একবার টানে হয়নি, একবার টেনে হয়নি, অনেকবার আর কি করে, মানে খুব ইজিলি আর কি বেরিয়ে আসছে, কিন্তু অনেকবার চেষ্টা করতে হয়েছে, যেহেতু বমি উঠে আসছে বারবার করে। তারপরে মানে বেরিয়েছে, লেটেস্ট কেস ছিল। তারপরে যখন বেরিয়েছে তখন সে কি আমার আনন্দ, মানে কি যে আনন্দ হয়েছে আমার, হচ্ছে বাবা শান্তি পেলাম। মানে 3-4টে দিন কি করে যে আমার কেটেছে শুধু আমিই জানি।
জোরে। কাটা নিয়ে অনেক আমাদের পরীক্ষা নিরীক্ষা হলো। এরপরে ঝনককে নিয়ে এলাম গানের ক্লাসে। ঠান্ডা লাগা কমে গেলেও কয়েকটা দিন ধরে ঝনকের বেশ গলাটা বসে আছে, ওই জন্য গান করতে ওর খুব কষ্ট হচ্ছিল। কি আর বলবো বলো ওকে, গানের ক্লাসে এসেও খেলনা নিয়ে খেলার জন্য বায়না। বন্ধু ওই দেখো, বাড়ি ফেরার সময় রাস্তায় এই কাণ্ড দেখে ঝনককে বলছে ওই দেখ তোর বন্ধু, আর ও বলছে না এটা আমার বন্ধু না, এটা সিংহলা। দেখো বাড়িতে এসছে, এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে যে ফোন নিয়ে বসে পড়েছে, যদিও কাজ করছে দেখতেই পাচ্ছ, ওই দেখো কিসব লিখছে বসে বসে। এখন আর খাতা পেনে কাজ হয় না, এখন সব ডিজিটাল হয়ে গেছে। আর ঝনক একভাবে বাবাকে জ্বালিয়ে মারছে, বকা খাচ্ছে, তাতেও লজ্জা নেই। দেখো না কি করছে, দেখো মাঝে মাঝে আদর খাচ্ছে, মাঝে মাঝে বকাও খাচ্ছে। বাবা ছেলের সম্পর্কে এগুলো তো হতেই থাকে, কখনো ভালোবাসা তো কখনো একটু বকুনি। রাকেশ স্ক্রিপ্ট রেডি করে গেছে রেকর্ডিংয়ে, আর আমাকে বলে গেছে ঝনক যাতে একটু চেঁচামেচি না করে, একটুখানি আটকে রেখো ওকে কোনোভাবে। ফোন দিয়ে বসিয়ে রাখলে ও চুপ থাকে, কিন্তু সবসময় কি আর ফোন দিয়ে বসিয়ে রাখাটা ঠিক? তাই জন্য আমি বসলাম ঝনককে নিয়ে একটু খেলতে। দেখো না আমার খেলাটা, ক্যাচ ক্যাচ, কিন্তু দুজনের কেউই সেরকম ক্যাচ ধরাতে অভিজ্ঞ নই। একটা লজেন্স নিয়ে দুজন মিলে ক্যাচ ক্যাচ খেলে যাচ্ছি। চাকদার মতো একটা বিজি জায়গাতে শুনলাম ব্যাংকে নাকি ডাকাতি হয়েছে। শোনার পর থেকে এমন টেনশন শুরু হয়েছে, রাকেশকে তো জিজ্ঞেস করলাম। প্রথমে শুনছিলাম ব্যাংক অফ বরোদাতে, তারপরে শুনলাম ব্যাংক অফ বরোদার নিচে মানে HDFC ব্যাংক না কোথাও একটা যেন হয়েছে। একটা এত মানে ক্রাউডেড সিটি, সময় ব্যস্ত থাকে, লোকজন ভর্তি থাকে, কি করে যে এরকম ডাকাতি হয়ে যায় দিন দুপুরে ভগবানই জানে। ডিটেলসে এখনো ব্যাপারটা জানি না, ডিটেলসে পরে জানবো। মানে এইসব শুনলে না গায়ে কাটা দেয়। এগুলো আগে হতো, কিন্তু এখন ইদানিং না ব্যাংক ডাকাতিটা খুব একটা শুনতাম না। আজ আবার শুনে মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে আমার। এইটাকে দেখো, সব সময় ঘাম। এটা চুল কাটানোর ব্যবস্থা করতে হবে। চুল কাটানো মানে তো বিপদ, কবে কাটাবো? তারপর আবার এদিকে মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, জন্মবার, মানে প্রচুর দিন লেগেই থাকে একটার পর একটা। দেখা যাক, কালকে যদি টাইম পাই তাহলে কালকে এটা চুল কাটাতে নিয়ে যাবো। ঝনকের কিছু কিছু কিউটনেস দেখলে ওকে আদর না করে পারি না। কি করে বলো তো, রোজ রাত্রিবেলা শোয়ার সময় এরকম আমাকে আদর করে 2-3 বার, তারপরে ঘুমোয়। কোথায় আমি ওকে একটু আদর করবো তা না, ও রোজ আমাকে রাত্রিবেলা আদর করে আমাকে নাকি ও ঘুম পাড়ায়। দেখতে দেখতে ছেলেটা খুব বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চোখের সামনে। যখন অনেকটা বড় হয়ে যাবে তখন এই দিনগুলোকে, এই কিউটনেসগুলোকে খুব মিস করব। চলো আজকে তাহলে ভ্লগটা এখানেই শেষ করি, আবার কালকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট, টাটা।